কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান লেগুনা সংঘর্ষ, নিহত ৬ জন, আহত ৮। স্বাস্থ্য খাতে আরও ওলটপালট হবে, মন্ত্রীদের হুঁশিয়ারি, ঢেলে সাজানোর ঘোষণা। কুয়েতে আটক এমপি পাপুলের সম্পদের খোঁজে দুদক, স্ত্রী এবং শালিকাকে জিজ্ঞাসা। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত ৯টায় বাংলাদেশে। সঙ্গে আছে গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান লেগুনা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। বিকেলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের হারবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই লেগুনার যাত্রী, তাদের পরিচয় এখনও জানা যায়নি। চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরিজ জানিয়েছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসছিল কাভার্ড ভ্যানটি। চকরিয়ায় বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ৫ জন। গুরুতর অবস্থায় আহতদের নেওয়া হয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে আরও একজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন ৮ জনের মধ্যে ২ জনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার শিকার যান দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কাভার্ড ভ্যানের সাথে লেগুনার সংঘর্ষে নিহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তারা সবাই লেগুনার যাত্রী। এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছে, তার মধ্যে ২ জন একটু গুরুতর আহত। রিজেন্ট কেলেঙ্কারি থেকে বাঁচতে নকল চিঠি তৈরির প্রমাণ পাওয়া গেছে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আবুল কালাম আজাদ ৩ দিন আগে দেখাও করেছেন সরকারের শীর্ষ পর্যায়ে। তখনই তাকে জানানো হয় অপসারিত হওয়ার চেয়ে পদত্যাগ সম্মানজনক। মহাপরিচালকের অনুপস্থিতিতে কাজে কোনো ব্যাঘাত হচ্ছে না বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার অভিযোগ করোনাকালে আরও স্পষ্ট হয়। সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যমে, বিশেষ করে জেকেজি ও রিজেন্ট হাসপাতালের মতো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে করোনা টেস্টের অনুমতি দিয়ে বড়সড় ধাক্কা খায় সংস্থাটি। এছাড়াও করোনা শনাক্ত, চিকিৎসা, আইসোলেশন, কোয়ারেন্টিন সব ক্ষেত্রেই স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আছে। আর এসব কারণেই সরে যেতে হয়েছে এর মহাপরিচালককে। যদিও পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন অসুস্থতার কথা। তাই সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে নতুন মহাপরিচালক নিয়োগের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গ্রেড 1 এর পোস্ট তো এটা, হ্যাঁ, এটা বড় সিনিয়র পোস্ট। যদি একটু আপনারা দেখবেন ওখান থেকেই সব প্রসেস হবে। গভর্নমেন্টের সিদ্ধান্ত যখন হবে, নাম যাবে তখন হবে, কিন্তু এটা এই মিনিস্ট্রির সাথে এখন আপাতত কোনো সম্পৃক্ততা নেই। মহাপরিচালক না থাকলেও রুটিন মাফিক কাজ চলছে স্বাস্থ্য অধিদপ্তরে। মহামারীর সময় জনস্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। এই প্রতিষ্ঠানের প্রতিদিনের যে কাজকর্ম, সেটা তো একদিনেই থেমে যাওয়ার বিষয় না। প্রতিদিনের কাজকর্ম যেরকম চলে, সেই কাজকর্ম চলছে, কোথাও কোনো বাধা বা বিপত্তি নাই। 2019 এপ্রিলে মহাপরিচালক পদের মেয়াদ শেষ হয় আবুল কালাম আজাদের। এরপর তিনি 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। আগামী বছরের এপ্রিলে বাড়তি মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে তার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি সংশ্লিষ্টতা প্রমাণ হলে পদত্যাগ করেও রেহাই পাবেন না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। রিজেন্ট হাসপাতাল এবং জেকেজির সঙ্গে স্বাস্থ্য বিভাগের চুক্তি নিয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। আর টিআইবি বলছে, 1-2 পদত্যাগ বা বদলি নয়, দুর্নীতির সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে সরে যেতে হয় এর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদকে। চিকিৎসকদের মানহীন মাস্ক সরবরাহের মধ্য দিয়ে কেলেঙ্কারির শুরু। এরপর রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ফাঁস হওয়ার পর তোপের মুখে পড়েন ডাক্তার আজাদ। আর রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে
অভিযোগ তুলে মন্ত্রণালয়ের সঙ্গে বিরোধে জড়ান তিনি। পরে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয় তাকে। এরই মধ্যে রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এর আইনজীবী জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করলেও দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রমাণ হলে রেহাই পাবেন না তিনি। পদত্যাগ করা মানে এটা না উনি পুরা এক্সোনারেট হয়ে যাওয়া। পদত্যাগ করা মানে উনি গতকাল রাত থেকে আর নাই, কিন্তু গতকাল রাতের আগ পর্যন্ত ওনার যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্বের কার্যাবলী কিভাবে হয়েছে না হয়েছে, তা ওনার ইনভলভমেন্ট কতটুকু, সব জিনিস খতিয়ে দেখা হচ্ছে। যদি ওনার কোনো দায় থেকে থাকে গতকাল পর্যন্ত, তাহলে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, স্বাস্থ্য খাতে যেসব দুর্নীতি হয়েছে তার জন্য শুধু এককভাবে অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ নয়, পুরো চক্রকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। একজন স্কেপগোট বা বলির পাঠা নির্ধারণ করে তাকে টানা হেঁচড়া করে কিছু শাস্তি দেওয়া, যদি সেটিও সম্ভব হয়, সেটি কিন্তু যথেষ্ট নয়। যারা সিন্ডিকেট হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন, এমনকি বিচারহীনতার জায়গায় নিয়ে গেছেন, সকল চক্রটাকে ভাঙতে হবে এবং সবকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এরই মধ্যে এনআরবি ব্যাংকের 1,51 লাখ টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, আমরা শুনছিলাম যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে বলা হচ্ছিল যে এই যে পুরো চক্রটাকে চিহ্নিত করা, আমরা দেখছিলাম ডিজি পদত্যাগ করেছেন, আরও এক পরিচালককে সরিয়ে দেওয়ার কথা হচ্ছে, তো এইভাবে করে কি পুরো চক্রটা চিহ্নিত করার দিকেই এগোচ্ছে সরকার? দেখুন, ডিজি এখন তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগ না করলে তিনি এপ্রিল পর্যন্ত থাকতেন। তার মানে এই নয় যে এই ডিজি থাকলে কিংবা সরে গেলে আসলে পুরো স্বাস্থ্য অধিদপ্তর কলঙ্কমুক্ত হলো কিংবা দুর্নীতিমুক্ত হলো, বিষয়টি এমন নয়। বরং স্বাস্থ্য খাতে যে দুর্নীতির বোঝা যেটি চেপে আছে, এটি বছরের পর বছর বিগত 20-25 বছর ধরে এই একই অবস্থা চলছে স্বাস্থ্য অধিদপ্তরে। এক দুজন সরে যাওয়া কিংবা 1-2 জনের শাস্তির মধ্য দিয়ে এটি আসলে তার কাঙ্ক্ষিত রূপে ফেরত আসা সম্ভব নয়, বরং পুরো সিস্টেমটিকে বদলাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলি, মন্ত্রণালয় বলি, যেভাবে যে প্রতিষ্ঠানের চলা উচিত প্রভাব মুক্ত রেখে সেটিকে সেভাবে চলতে দিতে হবে। কারণ পুরো স্বাস্থ্য খাতে দেখা যায় যে এখানে অনেক বেশি বরাদ্দ থাকে, যার ফলে বিভিন্নভাবে তারা প্রভাবিত হয়ে কাজ করতে অনেক সময় বাধ্য হন, অনেক সময় তারা নিজেদের পদ ধরে রাখতে তারা অনেক কিছু করতে বাধ্য হন। ফলে পুরো প্রক্রিয়া সেটি হচ্ছে 1-2 জনের পদত্যাগ কিংবা শাস্তি নয়, পুরো বিষয়টিকে ঢেলে না সাজালে করোনাকালে যেরকম স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা উন্মোচিত হয়েছে, এটি আসলে বছরের পর বছর একইভাবে চলতেই থাকবে। কিছুদিন আগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেছিলেন যে স্বাস্থ্যখাতে যে সিন্ডিকেট সেটি তার সময়ও ছিল, পরবর্তীতেও থাকবে। বিষয়টি আসলে এরকম নয়, বরং এটিকে একবার নির্মূল করা দরকার। আমরা জানি যে তার সময়ে অনেকগুলো সিন্ডিকেটের উত্থান হয়েছিল, যেটি এখন পর্যন্ত চলছে, এবং এই সিন্ডিকেটগুলো কিন্তু ওপেন। সুতরাং তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্রের প্রসঙ্গে আসি, আমরা দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন একটি শক্তিশালী টাস্ক ফোর্স গঠনের কথা। এরকম বিভিন্ন সময় আমরা টাস্ক ফোর্স গঠনের কথা শুনি, বিচার বিভাগীয় তদন্তের কথা শুনি, ঢেলে সাজানোর কথা শুনি। এইবার কি সত্যি কোনো পরিবর্তন আমরা দেখব বা সত্যি কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখব, এমনটি আশা করতে পারি কিনা? বাংলাদেশের মানুষ আসলে কখনোই আশা করেনি যে করোনাকালে যে স্বাস্থ্য ব্যবস্থার চিত্র দেখেছে বা আমরা দেখছি তেমনটি। সুতরাং এই বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এক ধরনের বার্তা দেওয়া হচ্ছে যে গুরুত্বপূর্ণ পদগুলোতে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় ইতোমধ্যে কিন্তু অনেককে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে রদবদল হয়েছে। ফলে আগামীতে হয়তো এমনটা আমরা আশা করতেই পারি, কিংবা যেটুকু আভাস পাওয়া যাচ্ছে যে আরও ব্যাপক রদবদল হবে এবং যোগ্য মানুষ এই পদগুলোতে বসবে। তখন হয়তো পুরো সিস্টেমটিকেও যদি ঢেলে সাজানো যায়, আশা করা যায় যে এই দুর্নীতির কবল থেকে কিংবা পুরো স্বাস্থ্য ব্যবস্থা তার কাঙ্ক্ষিত রূপে ফিরে আসবে। মহাপরিচালক হিসেবে কে আসছেন বা কাকে নিয়োগ দেওয়া হতে পারে, এমন কোনো কিছু কি শোনা গেছে, জানা যাচ্ছে? আমরা গতকালকে শুনছিলাম যে রাতেই হয়তো কারো নাম ঘোষণা করা হতে পারে। আজকে স্বাস্থ্যমন্ত্রী এবং সচিবের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি নিয়ে তারা 4-5 জনের, আমরা এখন পর্যন্ত 4 জনের একটি শর্ট লিস্টের কথা শুনছি।
সেটি চূড়ান্ত মাননীয় প্রধানমন্ত্রী করবেন। তিনি হয়তো সেটি চূড়ান্ত করবার পরে সে ঘোষণাটি আমরা শুনব। তবে এখন পর্যন্ত যাদের নাম আলোচনায় বেশি আছে তাদের মধ্যে আমরা যেমনটি শুনছি যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের যিনি মহাপরিচালক আছেন HM এনায়েত হোসেন, এরপরে ঢাকা মেডিকেলের 2 জন চিকিৎসকের নাম শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং তিনি নামটি চূড়ান্ত করবেন। তার আগে আসলে সবই পারসেপশন কিংবা ধারণা বলা চলে। হাসান মিসবাহ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরে আরও পরিবর্তন আসছে। মহাপরিচালকের পদত্যাগের পর এবার সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলামকে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হবে। এদিকে স্বাস্থ্য খাত ঢেলে সাজানো হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। করোনাকাণ্ডের জেরে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। এদিকে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি কাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল ইসলামের অপসারণের ফাইলে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সচিব। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকেও সরিয়ে দেওয়া হয়। মহাপরিচালকের পদত্যাগ ও কে হচ্ছে নতুন মহাপরিচালক এই বিষয়টি জানতে বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর মুখোমুখি হন সাংবাদিকরা। আলাপকালে মন্ত্রী জাহিদ মালেক জানান সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা সকলে মিলেই তো আলোচনা করেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং সর্বোচ্চ পর্যায়ে। রিজেন্ট কেলেঙ্কারি থেকে বাঁচতে নকল চিঠি তৈরির প্রমাণ পাওয়া গেছে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল হাসানের বিরুদ্ধে। বিভিন্ন অনিয়ম সত্ত্বেও রিজেন্ট হাসপাতালকে প্রায় কোটি টাকার চিকিৎসা সুবিধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। আমিনুল হাসানের অনিয়ম খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এপ্রিলে করোনা চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। পরে হাসপাতালটির নানা প্রতারণা ও করোনা পরীক্ষার জালিয়াতি ধরা পড়ে। দেখা যায় হাসপাতাল চলছে লাইসেন্স ছাড়াই। অথচ কোনো খোঁজ না নিয়ে রিজেন্ট হাসপাতালকে 20 লাখ টাকার ডায়ালাইসিস মেশিন সহ প্রায় 1 কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থার হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসানের কল্যাণেই বাড়তি সুবিধা পায় রিজেন্ট। তার জীবনে তার টোটাল ক্যারিয়ারে একদিনের জন্য কোনো হাসপাতালে চাকরি করার তার অভিজ্ঞতা নেই, তাকে বাংলাদেশের হাজার হাজার হাসপাতালের পরিচালক বানিয়ে দিল। এগুলো জাস্ট হাস্যস্কর বিষয়। রিজেন্ট সিলগালার পর নিজের দোষ ঢাকতে তৎপর হন আমিনুল হাসান। তার বিরুদ্ধে অভিযোগ তিনি 2টি চিঠি তৈরি করেন, যার একটি পাঠানো হয় 4 এপ্রিল আর একটি 17 জুন। যে চিঠিতে রিজেন্ট হাসপাতালকে সতর্ক করেন তিনি। অথচ তথ্য পাওয়া গেছে চিঠি দুটি জুলাই মাসে তৈরি এবং অধিদপ্তরের রেকর্ড রুমে এর কোনো প্রমাণ নেই। চিঠি নিয়ে ডাক্তার আমিনুল হাসানের কাছে গেলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। পরে তিনি স্বীকার করেন চিঠি দুটি তারই লেখা। আপনি এই চিঠি কই পাইলেন? এটা দেখে আমাদের ফাইল থেকে নিছেন? দেওয়া আছে স্যার, চিঠিটা আমাদের না। এসব চিঠি ভুয়া দাবি করলেও এ সংক্রান্ত আসল চিঠি দেখাতে পারেননি আমিনুল হাসান। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবেদন করেছে র‍্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2751 জনে। নতুন করে শনাক্ত হয়েছে 2744 জন করোনা রোগী। স্বাস্থ্য অধিদপ্তরে বুধবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। করোনা শনাক্তের 137তম দিনে মৃত্যু হয়েছে আরও 42 জনের। এর মধ্যে 30 জন পুরুষ এবং 12 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29 ভাগ। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2168 জন, 78.81%, নারী 583 জন, 21.19%। বয়স বিবেচনায় 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 বছর 8 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,050টি।
এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২,৭৪৪ জনের। সব মিলিয়ে দেশে চিহ্নিত করোনা রোগীর সংখ্যা এখন ২,১৩,২৫৪ জন। একদিনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৭৭ ভাগ। ২৪ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১১,৯৭৬টি এবং পূর্বের নমুনা সহ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২,০৫০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০,৬৬,৬০৯টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৭৪৪ জন। দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৮০৫ জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ ১,১৭,২০২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৯৩%। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সংক্রমণ ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছে সংস্থাটি। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের অস্ত্র এবং মাদক মামলা আর জেকেজির সাবরিনার প্রতারণা মামলার বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, শাহেদের প্রতারণার নতুন নতুন তথ্য প্রতিদিন আসছে। সর্বশেষ গোয়েন্দা পুলিশ কি জানিয়েছেন, তার বিরুদ্ধে কি কি বিষয়ে প্রমাণ পাওয়া গেছে? শাহেদের মামলাটি যেহেতু এখন র্যাবের কাছে, সে কারণে র্যাবের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রতারণার বিষয়ে যে সবশেষ তার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে, আজকেই র্যাব গণমাধ্যমকে জানিয়েছে যে বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে অভিযোগ আসছে। গত ৫ দিনে প্রায় ১৫০টিরও বেশি অভিযোগ র্যাবের কাছে এসে জড়ো হয়েছে এবং গত ১৭ জুলাই যে অভিযোগ সেলটি খোলা হয়েছিল সেই অভিযোগ সেলে, এবং এই যে অভিযোগগুলো আসছে সেগুলোর কিছু কিছু খোঁজ খবর নিয়ে বা তদন্ত করেও দেখছে র্যাব। এর একটি অভিযোগ এমন ছিল যে যারা আসলে বিভিন্ন মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে কারাগারে যাচ্ছেন এবং কারাগার থেকে মুক্তির অপেক্ষায় আছেন বা জামিন পাওয়ার অপেক্ষায় আছেন, তাদের সঙ্গে আসলে এই শাহেদ প্রতারণা করতো এবং তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্টের অর্থ তাদের কাছ থেকে নিয়ে বলতো যে আসলে তাদেরকে জামিন পাইয়ে দিবে। পরবর্তীতে জামিন এবং মুক্তি কোনোটিই আসলে সে পাইয়ে দিতে পারতো না, যে কারণে এই যে বড় অঙ্কের টাকা দিয়ে প্রতারণার যে একটি ফাঁদ, সে এভাবে ফাঁদ তৈরি করতে। এই যে ১৫০টির বিরুদ্ধে বেশি অভিযোগ, এই অভিযোগে এখন পর্যন্ত যারা অভিযোগ করেছেন প্রায় ১০ কোটি টাকার অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া গেছে। এই যে ১০ কোটি টাকা, এই ১০ কোটি টাকা কোন কোন খাতে কার কাছ থেকে কত নিয়েছে সেই তালিকা কিন্তু র্যাবের কাছে এসে পৌঁছেছে এবং র্যাব শাহেদকে যেহেতু এখন র্যাবের প্রতারণা মামলায় তারা জিজ্ঞাসাবাদ করবে, তো সেই কারণে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে এবং এই যে সে যে আসলে এমনি কার কাছ থেকে কত টাকা প্রতারণা করেছে এবং তাদের পরিশোধের বিষয়টিও কিন্তু এখন সামনে আসবে। এবং এই যে আরেকজন ডিবির কাছে যখন তদন্তাধীন ছিল যে মামলাটি, এবং সেই মামলাটির বিষয়ে কিন্তু ডিবি তখন বিভিন্ন ধরনের প্রতারণার কথা বলেছে শাহেদের, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে সরকারি হাসপাতালগুলোতে পিপি মাস্কের মতো যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো সরবরাহ করা এবং সেগুলো। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই আমি, ধরেন শাহেদের প্রতারণার যেই পরিধি এবং যেই পরিমাণ দেখা যাচ্ছে তাতে কিন্তু অবশ্যই প্রশাসনের ভিতরে বা ক্ষমতাসীন কেউ তাকে সহায়তা করেছে। আমরা জানি যে ডিজি হেলথের অনেকে তাকে সহায়তা করেছে এবং সেটি প্রমাণিত হয়েছে, নানা রকম কর্মকাণ্ড চলছে। তো এই যে র্যাবের তদন্ত চলছে তাতে শাহেদের সহায়তাকারীদের যারা তাকে মদত দিয়েছে তাদের কারো নাম কি আসছে কিনা? মদতদাতাদের নাম তো অবশ্যই আসছে। আপনি জেনে থাকবেন যে এই শাহেদের প্রতারণার মতোই কিন্তু আরেকটি মামলা চলছে, সেটি হচ্ছে যে জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা। সেই জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার যে মামলাটি যিনি তদন্ত করছে তারই কিন্তু অংশ হিসেবে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক যিনি পদত্যাগ করেছেন সম্প্রতি, সেই ডিজি এবং এডিজি যিনি রয়েছেন, সেই ডিজি এবং এডিজির কাছে আজকে কিন্তু ডিবির পক্ষ থেকে তদন্ত দল গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে জেকেজির মতো একটি হেলথ কেয়ার কিভাবে আসলে করোনার মতো একটি মহামারীর সময়ে একটি স্পর্শকাতর বিষয়ের যে অনুমতি সেটি কিভাবে তারা পেয়েছে, তাদের কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে কারা কারা কোন কোন জায়গা থেকে ভূমিকা রেখেছে, এই বিষয়গুলো কিন্তু আজকে ডিবির পক্ষ থেকে জানা হয়েছে। এবং র্যাব যেহেতু শাহেদের কাণ্ডটি তদন্ত করছে, সেহেতু র্যাবের পক্ষ থেকে হয়তো বা এরকম স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর কাদের আসলে সে হাতে আনিয়ে বা কাদেরকে আসলে উচ্চ মূল্য দিয়ে তাকে আসলে এই কাজগুলো তাকে পেতে সহায়তা করেছে, সেই বিষয়গুলো অবশ্যই সামনে আসবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই যে সরকারি কর্মকর্তা যাদের জড়িত থাকা, এই বিষয়টি মূলত
দুদকের পার্ট, এবং দুদক এই বিষয়গুলোর বিরুদ্ধে যেহেতু তদন্ত শুরু করেছে, দুদক এই বিষয়গুলো তদন্ত তুলে আনবে। তারা যেটি করবে যে অপরাধ যেগুলো সে সংগঠিত করেছে, প্রতারণা যেগুলো করেছে সাধারণ মানুষের, অবশ্যই মাসুদ রহমান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এদিকে কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান লেগুনার সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, সে সংবাদটি আমরা আগেই জানিয়েছি। সেখানে আরও 8 জন আহত আছেন। বিকেলে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, দুর্ঘটনার কারণটা জানতে পেরেছেন কিনা? আমরা জেনেছি যে মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে। কি কারণে এই মুখোমুখি সংঘর্ষ? মূলত কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে কক্সবাজার এসেছিল। আসার প্রতিমধ্যে চকরিয়া হারবাং এলাকায়, যেটি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক, সেখানে যখন আসে কাভার্ড ভ্যানটি, তখন বিপরীত দিক থেকে লেগুনা, সেটি মূলত লোকাল যে লেগুনা আছে সেটি চকরিয়া থেকে লোহাগাড়া কিংবা তারা পটিয়া ওই পর্যন্ত মূলত এই লেগুনাগুলো যায়। তখন হারবাং এলাকায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 5 জন মারা যায় এবং এরপরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়। এই পর্যন্ত 8 জন আহত আছে। আমি কথা বলেছি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরিজের সাথে। তিনি বলছেন মূলত ফায়ার সার্ভিসের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন এটি মূলত মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটেছে। তবে এই যে মূলত কয়েকদিন যে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সড়ক বেশ পিছলা হয়ে যাচ্ছে, এই কারণে মূলত এই ঘটনাটি ঘটতে পারে। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণ তারা জানাতে পারেনি। আমি কথা বলেছি দমকল বাহিনী কর্মকর্তার সাথে, যে চকরিয়া আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন মূলত তারা আগে উদ্ধার কার্যক্রম চালিয়েছেন, এখনো পর্যন্ত সেখানে কারা হয়েছেন তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে যারা নিহত হয়েছেন তারা চকরিয়া এলাকারই বাসিন্দা, যেহেতু চকরিয়া থেকেই যে গাড়িটি লেগুনা গাড়িটি সেটা ছেড়ে গিয়েছিল। তার একটি বিষয় হচ্ছে মূলত চকরিয়া এলাকায় যে হারবাং এলাকায় সেখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। যে কক্সবাজার চট্টগ্রাম যাওয়ার পথে অসংখ্য বাঁক রয়েছে, বাকি অন্যতম কারণও বলছেন, এরকমই বলছেন। তবে আরেকটা বিষয় হচ্ছে গত 6 মাসে অন্তত পক্ষে 20টির বেশি সড়ক দুর্ঘটনা এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। কুয়েতে আটক লক্ষ্মীপুর 2 আসনের এমপি শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অস্ত্র পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তার স্ত্রী সেলিনা ইসলাম এবং শালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার সকাল 10:30টায় পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম ও শালিকা জেসমিন দুদকের প্রধান কার্যালয়ে আসেন। 12 জুলাই তাদের তলবের নোটিশ দেয় দুদক। গত 26 ফেব্রুয়ারি কমিশন পপুলের বিরুদ্ধে অর্থ পাচার ও শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে। পরে 17 জুন দুদক পপুলের স্ত্রী, মেয়ে ওকে দেয়। কুয়েতে পাপুলের বিপুল অর্থ সম্পদ আর মারফা কুয়েতিয়া নামে গ্রুপ অফ কোম্পানি রয়েছে বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। কুয়েতে তো ব্যবসা বাণিজ্য সব 30 বছর ধরে কুয়েতে ব্যবসা করতে, সবই কুয়েতে আছে, এতটুকু জানি। কত বছর আমি শুনছি যতটুকু স্যারের মুখ থেকে কুয়েতে যত বছর ব্যবসা আছে, ম্যাডামের মুখ থেকে এবং স্যারের মুখ থেকে কুয়েতে ব্যবসা বাণিজ্য আছে, এতটুকু জানি। বাড়ি গাড়ি করতে কুয়েতে তো বাড়ি গাড়ি সম্পর্কে থাকে, ওনার ছেলে মেয়ে সবাই কুয়েতে থাকে। প্রতি মাসে উনি দেশের বাইরে যায় ব্যবসা বাণিজ্যের জন্য, স্যার যায়, ম্যাডাম যায়, ওনারা তো দেশের বাইরে ম্যাক্সিমাম সময় থাকে। জিজ্ঞাসাবাদ শেষে পাপুলের স্ত্রী দাবি করেন কুয়েত থেকে বিদেশিদের তাড়ানোর ষড়যন্ত্র হিসেবেই তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। কুয়েতে তাদের কোম্পানিতে মোট 10,000 শ্রমিক কাজ করেন। এতগুলা কন্ট্রাক্ট আমাদের, এতগুলা মানুষ আমাদের কাজ করতেছে, আজকে উনি প্রবলেমে আছে। বাংলাদেশি না, ফরেনার্স আই থিঙ্ক 70% কুয়েত থেকে পাঠাই দিবে বলে আমি জানছি। ফরেনার্স সেটারও একটা ষড়যন্ত্র হতে পারে আমি মনে করি আর কি। পাপুল ও তার স্বজনদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আয়ের সাথে সম্পদের কোনো অসঙ্গতি বা অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেলে সবার বিরুদ্ধেই মামলা করবে দুদক। বহির্ভূত সম্পদ অর্জনের জন্য তাদের বিরুদ্ধে ইনকোয়ারি ছিল। ইনকোয়ারিতে যদি প্রমাণ হয় তাইলে তার সহ যাদেরকে ডাকা হয়েছে সকলের বিরুদ্ধে মামলা করা হবে। এদিকে এনআরবি ব্যাংক লিমিটেডের 1,51,00,000 টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি পাপুলের কুকর্মের প্রভাব পড়বে কুয়েতের শ্রমবাজারে।
অনেক বাংলাদেশি সেখানে চাকরিও হারাতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। এদিকে কুয়েতে গ্রেপ্তার আতঙ্কে ভুগছে পাপুলের মাধ্যমে লক্ষ্মীপুর থেকে যাওয়া শ্রমিকরা। কুয়েতে মানব ও অর্থ পাচারের অভিযোগে কারাগারে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। তদন্তে বের হয়ে আসছে তার জনশক্তি ব্যবসায় জালিয়াতি তথ্য। এখন বিপাকে আছেন লক্ষ্মীপুর থেকে কুয়েতে যাওয়া অনেকে। তাদের স্বজনদের দাবি 3 থেকে 4 লাখ টাকা নিয়েও বৈধ কাগজপত্র দেননি পাপুল, সেই জন্য কুয়েতে তাদের পুলিশ হয়রানি করছে। মারাফি কোম্পানিতে গেছে 3-4 বছর হয়ে গেছে, কি দেন আজও হারান না, এখন কয়েক মাসের টাকাও রয়ে গেছে, টাকাও দেন না, টিকিটও করে দেন না, আসতেও পারতেছে না। শহীদের দিন পাপ্পু ভাইয়ের মাধ্যমে যেসব লোক কুয়েতে গেছেন এদের কাছ থেকে বিচার বাবদে নিলে উনি 3 থেকে 4 লাখ টাকার মতো, সেখানে নিয়ে মানবতা জীবন যাপন করতেছে, লোকজনে আকামা পাইতেছে না, কফিলি ঠিক নাই, ও খাওয়ার ব্যবস্থা নাই, তারপরে থাকার ব্যবস্থা নাই। এদিকে পাপুলের আটকাদেশ আরও 2 সপ্তাহ বাড়িয়েছে কুয়েতের উচ্চ আদালত। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েত, তবে বোঝা যাচ্ছে পাপুলের অবৈধ কাজের প্রভাব পড়তে পারে প্রবাসী শ্রমিকদের ওপর। একটা দুষ্টু লোক সেখানে খারাপ কাজ করেছে, এখন তার ফলে ওখানে বহু প্রবাসী বাঙালি যারা চাকরি করত তাদেরও চাকরি চলে যাচ্ছে, এটা বদনামটা নিয়ে আসছে। একটা লোকের জন্য বদনাম, কুয়েতে অনেক বাঙালি চাকরি হারাবে, তাই শুনতেছি। গত 6 জুন কুয়েতে সিআইডির হাতে আটক হন বাংলাদেশি এমপি পাপুল, পরে তাকে রিমান্ডে নেয় সিআইডি। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনামগুলো। করোনার কারণে বাধাগ্রস্ত এইচপি কোচের খোঁজ, শ্রীলঙ্কা সফরের ক্যাম্প নিয়ে দ্বিধাদ্বন্দ্বে। অ্যানফিল্ডে অপরাজেয় থাকার লক্ষ্যে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতে জয় চায় চেলসি। হাই পারফরম্যান্স দল এইচপির জন্য দ্রুত হেড কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। করোনার আগে অনেকের সাথে কথা হলেও অনাকাঙ্ক্ষিত বিরতিতে ছেদ পড়েছে, তাই আবার নতুন করে খোঁজ শুরু করেছে ক্রিকেট বোর্ড। এদিকে এইচপি দলের শ্রীলঙ্কা সফরের আগে ক্যাম্প নিয়ে দ্বিধায় ম্যানেজমেন্ট, শিগগিরই সিদ্ধান্তে পৌঁছাতে চান কর্মকর্তারা। ক্রিকেটে ফেরার মঞ্চ এখনও প্রস্তুত নয়। স্বল্প পরিসরে ব্যক্তিগত অনুশীলন চলছে মুশফিক, ইমরুল, শফিউলদের। পূর্ণাঙ্গ রূপ পেতে ঈদ পর্যন্ত অপেক্ষায় রেখেছে বিসিবি। জাতীয় দল নিয়ে দ্বিধা কাটানোর আপাতত কোনো সুযোগ তৈরি হয়নি। সিনিয়রদের আগে মাঠে নামার উপলক্ষ পেয়ে যাচ্ছে হাই পারফরম্যান্স দল। করোনা বাধা জয় করে এইচপি দলকে লঙ্কায় পাঠানোর পরিকল্পনা গুছিয়ে এনেছে বিসিবি। সে লক্ষ্যে নির্বাচকদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন এইচপি চেয়ারম্যান। শ্রীলঙ্কা যদি আমরা যাই, সেখানে ম্যাচ খেলবো, ট্রেনিং করব, তার আগেও তো একটা প্রিপারেশন দরকার হয় কোথাও যাওয়ার আগে। তো সেটা তো আমাদের এখান থেকে শুরু করতে হবে, এটার সঙ্গে অভ্যস্ত হওয়ারও ব্যাপার আছে, সেটাও মাথায় আছে। সেটা ওয়ান অফ দ্য অপশনস। আমরা এখানেও হতে পারে, শ্রীলঙ্কাতেও হতে পারে, বা 2 জায়গাতেই হতে পারে। সাইমন হেলমটের বিদায়ের পর এইচপির জন্য হেড কোচের খোঁজে বিসিবি। পছন্দের তালিকা চূড়ান্ত করেছিল ক্রিকেট বোর্ড, কিন্তু করোনা ধাক্কায় গতি কমেছে। অনেকেই ইন্টারেস্ট শো করেছিল এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগে, তো এখন তাদের মন মানসিকতা কেমন বা তাদের সেটা চেঞ্জ হয়েছে কিনা সেটা আবার নতুন করে আমাদের জানতে হবে। কাজেই তাদের কাছ থেকে আবার আমরা জানতে চাইব তাদের অ্যাভেলেবিলিটি। ট্রেনিং ক্যাম্পের জন্য আদর্শ জায়গা মিরপুর একাডেমি। স্বাস্থ্য বিধি মেনে ক্রিকেটারদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে সম্ভাব্যতা যাচাই করছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে হাই ভোল্টেজ ম্যাচ। অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন লিভারপুলের অতিথি চেলসি। শিরোপা হাতে উঠবে অলরেডসের। ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে বদ্ধপরিকর ক্লপের দল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতে ব্লুজের চাই পূর্ণ পয়েন্ট। ম্যাচ শুরু রাত 1:15টায়। আধ ঘন্টা পর সেরিয়াতে আছে গুরুত্বপূর্ণ ম্যাচ। টেবিলের 2-এ থাকা ইন্টার মিলান খেলবে ফিওরেন্তিনার বিপক্ষে। স্বপ্নের মৌসুমে শেষ হোম ম্যাচ। চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে স্পেশাল। পয়েন্টের সেঞ্চুরি পূরণের আশা শেষ। বাকি 2 ম্যাচ ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ করার সুযোগ। টানা 3 মৌসুমে 20 গোলের কীর্তি গড়বেন সালাহ, সেজন্য আরও একবার লক্ষ্য ভেদের অপেক্ষা।
2017 এপ্রিলের পর অ্যানফিল্ডে হারেনি অলরেডস। সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখার পরীক্ষায় চেলসি হতে পারে শক্ত বাধা। চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু প্রেশার আগের মতোই আছে। চেলসি খুবই ভালো খেলে, সবাইকে একটা ভালো ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করব। ছেলেদেরকে বলেছি এই ম্যাচেও নিজেদের সেরাটা দিতে। চেলসির জন্য ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ। ধারের কাছে লেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতে জিততেই হবে, ভুল করলেই ফসকে যেতে পারে সুযোগ। বিগ ম্যাচে কান্তেকে মিস করবে ব্লুজ। ফিরবেন এফএ কাপের সেমিতে বিশ্রামে থাকা পুলিসিচ। আমাদের জন্য ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নদের সাথে খেলবো, আলাদা একটা চিন্তা তো আছেই। তবে আমার দল নিয়ে অনেক আশাবাদী। সেরিয়াতে টেবিল টপার ইউভেন্টাসের চেয়ে 8 পয়েন্টে পিছিয়ে ইন্টার মিলান। শিরোপা লড়াইয়ে থাকতে জিততেই হবে। প্রতিপক্ষ ফিওরেন্তিনা গেল 5 ম্যাচে অপরাজিত। নেরাজ্জুরি স্টার্টিং লাইনআপে ফিরতে পারেন লুকাকু। কন্তে আস্থা রাখতে চান এরিকসনের ওপর। জয়ের কোনো বিকল্প ভাবছি না। ফিওরেন্তিনা অনেক ভালো ফর্মে আছেন, তবে আমাদের খেলোয়াড়রাও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আশা করছি ওদের সাথে ম্যাচটা জমে উঠবে। 2015 পর সান সিরোতে ফিওরেন্তিনার বিপক্ষে হারেনি ইন্টার মিলান। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্স নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। থামছে না যুক্তরাষ্ট্র চীনের প্রকাশ্য দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্রের টেক্সাসে চীনা কনসুলেটর বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মেধাস্বত্ব এবং গোপনীয় তথ্যের নিরাপত্তায় এই সিদ্ধান্ত, বলছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। হাসি ফুটেছে দেশের জলবায়ু উদ্বাস্তুদের মুখে। বৃহস্পতিবার কক্সবাজারের খুরুশকুল এলাকায় উদ্বোধন হচ্ছে তাদের জন্য দেশের প্রথম আশ্রয়ন প্রকল্প। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের শীর্ষ 10 প্রকল্পের অন্যতম এই প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টরা বলছেন, শুধু আবাসন নয়, জলবায়ু উদ্বাস্তুদের কর্মসংস্থানও হবে এই প্রকল্পে। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। যাচ্ছি পরের প্রসঙ্গে। প্রথমে ফেসবুকে বন্ধুত্ব গড়ে তোলা, বন্ধুত্বের এক পর্যায়ে দামি গিফট দেওয়ার প্রস্তাব, সেটি পাঠানোর জন্য শুল্কের নামে টাকা হাতিয়ে নেয়া, এমনই এক বিদেশি প্রতারক চক্রকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ চক্রের এক বাংলাদেশি এবং 12 নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তারের পর সিআইডি বলছে, 2 মাসেই এ চক্র প্রতারণা করে হাতিয়ে নিয়েছে 4 থেকে 5 কোটি টাকা। ফেসবুকে পরিচিত হয়ে গিফট বক্স পাঠানোর নামে প্রতারণার অভিযোগ এ মাসে পায় সিআইডি। তদন্তে নামলে সামনে আসে বিদেশি নাগরিকের নাম। অভিযানে নেমে মঙ্গলবার রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তার হয় 12 নাইজেরীয় নাগরিক ও এক বাংলাদেশি নারী। জিজ্ঞাসাবাদে সিআইডি জানতে পারে, গ্রেপ্তার 12 নাইজেরিয়ান 2 বছর আগে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে। প্রতারণার জন্য চাকরির নাম করে নিয়োগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা রাহাতারা খানমকে। রাহাতারাও পরবর্তীতে প্রতারণা শুরু করেন। এই মেয়েটা যিনি এই বাংলাদেশের কাস্টমসে পরিচয় দিয়ে যে আমাদের ভিকটিমের সঙ্গে কমিউনিকেট করে, সেই একই ফ্লোরে 10 তলা আরেকটা বাসা ভাড়া নিয়েছেন। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যেটা ছিল বিচ্ছিন্ন ঘটনা, এটা কিন্তু আমাদের এই দুর্বলতার সুযোগে তারা এখন একটা সংঘবদ্ধ অপরাধ চক্র হিসাবে কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। যেহেতু অফিস ভাড়া নিয়েছে তারা, এবং তারা ল্যাপটপ টেবিল নিয়ে বসে নিয়ে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে এইভাবে ফলস চ্যাটিংগুলো করে। সিআইডি জানায়, চক্রটি প্রথমে ফেসবুকে উচ্চবিত্তদের টার্গেট করে, বিদেশে অবস্থান করছে জানিয়ে গড়ে তোলে বন্ধুত্ব। এক পর্যায়ে গিফট পাঠানোর কথা বলে এয়ারলাইন্সে বুকিংয়ের ভুয়া কাগজপত্র পাঠায়। রাহাতারা নিজেকে চট্টগ্রাম এয়ারপোর্টের কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে। 2 বা 3 বার হওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে ভিকটিমরা ডাউট করে। এই ডাউট করে যখন পিছিয়ে আসছে, তখন আবার তাকে কিন্তু ব্ল্যাকমেলিং করে। দেখেন, আপনি কিন্তু এমন একটা জিনিস আসতেছে, এটা যদি আপনি না নেন, আপনার নাম ঠিকানা সব স্ক্যান করা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিউচারে ল অ্যান্ড অর্ডার বা এই ধরনের আইন শৃঙ্খলাজনিত রিস্ক আসতে পারে। প্রতারণা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহার পাঠানোর প্রস্তাব দিলে জানাতে বলেছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের খরুশকুল এলাকায় সর্ববৃহৎ
আশ্রয়ণ প্রকল্প নিয়ে প্রতিবেদনটি দেখে আসি। আবুল বাশার ৩০ বছর ধরে কক্সবাজারের কুতুবদিয়া পাড়ায় থাকেন। নদীগর্ভে নিজের বসতবাড়ি বিলীন হয়ে যাওয়ার পর পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন এখনকার সাগর তীরে সরকারি খাস জমিতে। এমন কয়েক হাজার পরিবার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সর্বস্ব হারিয়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছেন, যাদের বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। আমাদের এখান থেকে হচ্ছে ওখানকার পরিবেশ অনেক ভালো হবে, তাই আমি আমার জলবায়ু উদ্বাস্তুর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। 95 সাল থেকে আমরা এই কষ্ট ভোগ করে করে এতদিন পর্যন্ত আসছি। মানে আপনাদের বাড়ি কি ভেঙে গেছে? ভেঙে গেছে, ওই ফাড়াতে ভেঙে গেছিল, এই ফাড়াতেও ভেঙে গেছিল। জলবায়ু উদ্বাস্তুদের আবাসনের জন্য কক্সবাজারের বাঁকখালী নদীর কূল ঘেঁষে এই দৃষ্টিনন্দন স্থাপনা। গুলমোহর, গোলাপ কিংবা ঝিনুক, 20টি ভবনেরই এমন নান্দনিক নাম দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। প্রথম পর্যায়ে এখানকার 20টি ভবনের ঠাঁই পাচ্ছে 600 পরিবার। এখানের নদী মাতৃক, নদী বেসড ওনাদের যে বিষয় মৎস্য ধরা এবং কাজ করে খেতে পারে, বিক্রি করতে পারে, শুটকি তৈরি করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। পুরো প্রকল্পে মোট ভবন হবে 139টি, আশ্রয় পাবে 4500 পরিবার। শুধু উদ্বাস্তু মানুষের মাথা গোঁজার ঠাঁই নয়, এই এলাকাটিকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের। জলবায়ু উদ্বাস্তুদের এখানে নিয়ে আসা, এটা কিন্তু একটা এ ধরনের ঘটনা, আমি বলছি আবারও যে এটা কিন্তু পৃথিবীতে বিরল ঘটনা। এর পাশে আমাদের 100 একর জায়গা দিয়েছি আমরা পর্যটন কর্পোরেশনকে। পর্যটন কর্পোরেশন সেখানে কিন্তু পর্যটনের যত সুযোগ সুবিধা আছে সেখানে তৈরি করবে। জলবায়ু ভুক্ত যাদেরকে বলছি তাদেরকে এখানে অ্যাকোমোডেট করার জন্য যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে যে চ্যালেঞ্জগুলো হয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে আমরা যে কোনোভাবে অবদমন করে সম্মুখের দিকে এগিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। এটা ফার্স্ট ফেজ, এরপরে দ্বিতীয় ফেজও আছে, ইনশাল্লাহ আরও 119টি বিল্ডিং এখানে হবে। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে জাতিসংঘের যে সংস্থা কাজ করছে, সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে সে সংস্থার কো চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী উন্নত বিশ্ব, তবে এর জন্য সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ। বাংলাদেশের উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তৈরি হলো আশ্রয়ণ প্রকল্প, যেখানে থাকবে এই সব ক্ষতিগ্রস্ত মানুষদের জীবনে টিকে থাকারও নানা ধরনের সুযোগ সুবিধা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বিশ্বে করোনা আক্রান্ত 1.5 কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত শনাক্ত 1,50,85,000-এর বেশি। একদিনে সংক্রমিত 2,39,000 আর প্রাণ গেছে 5,600 মানুষের। এ নিয়ে প্রাণহানি দাঁড়ালো 6,20,000-এর বেশি। সুস্থ হয়েছেন 91 লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্ত 40 লাখের বেশি। একদিনে শনাক্ত হয়েছে 67,000। একদিনে 1100 মৃত্যুসহ দেশটিতে মোট প্রাণহানি এখন 1,45,000। করোনা মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপগুলো ভুল ছিল বলে সমালোচনা করেছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি ব্রাজিলে 1350। একদিনে সংক্রমিত প্রায় 45,000 মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 81,000। মেক্সিকোতে প্রাণহানি ছাড়িয়েছে 40,000। 24 ঘন্টায় মারা গেছেন 915 জন। শনাক্ত হয়েছে প্রায় 6,900। এদিকে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোতে গত এক সপ্তাহে ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 9 লাখ মানুষের দেহে। মৃত্যু হয়েছে 22,000। ভারতে একদিনে মারা গেছে 672 জন। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 39,000-এর বেশি। দেশটিতে মোট সংক্রমিত প্রায় 12 লাখ। সরকারি জরিপে দেখা গেছে, দিল্লিতে প্রতি 4 জনে 1 জন করোনায় আক্রান্ত। স্পেনে বাড়ছে দ্বিতীয় ধাপের সংক্রমণ। সবশেষ দেশটিতে 1,300-র বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। কলম্বিয়া এ পর্যন্ত আক্রান্ত 2,11,000-এর বেশি মানুষ। মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি সচল করতে কড়াকড়ি শিথিলের পরই হু হু করে বাড়ছে সংক্রমণ। 24 ঘন্টায় রেকর্ড 229 জনের মৃত্যু হয়েছে দেশটিতে।
এদিকে চীনের বিরুদ্ধে করোনার সম্ভাব্য ভ্যাকসিন গবেষণার তথ্য চুরির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। নিজেদের বুদ্ধিভিত্তিক সম্পত্তি রক্ষা এবং গোপনীয় তথ্যের নিরাপত্তায় এই সিদ্ধান্ত, বলছে ওয়াশিংটন। তবে একে আপত্তিকর এবং রাজনৈতিক উস্কানিমূলক বলে মন্তব্য করেছে বেইজিং। হুঁশিয়ারি দেওয়া হয়েছে শিগগিরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার। যুক্তরাষ্ট্রে চীনের 5টি কনসুলেট ভবনের একটি টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে। মার্কিন গণমাধ্যম বলছে ওই ভবনের সামনে গোপন নথি পোড়াতে দেখা গেছে অজ্ঞাত কয়েকজনকে। এমন পরিস্থিতিতে শুক্রবারের মধ্যেই কনসুলেট ভবন বন্ধের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। এর নিন্দা জানিয়ে চীন বলছে এই ধরনের পদক্ষেপ অবমাননাকর এবং অযৌক্তিক, যা দুই দেশের সম্পর্কের ক্ষতি করবে। হঠাৎ হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। এটি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা রাজনৈতিক উস্কানি, একই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং মৌলিক নীতি ভঙ্গের শামিল। দুই দেশের সম্পর্ক দুর্বল করতে কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের নাগরিকদের গোপনীয় তথ্য এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো বিষয় মেনে নেবে না যুক্তরাষ্ট্র। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তথ্য গোপনের অভিযোগে আগে থেকেই উত্তপ্ত ছিল যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে পাল্টাপাল্টি সামরিক মহড়াও চালায় দুই দেশ। এরই মাঝে কনসুলেট বন্ধের এই ঘোষণায় অর্থনৈতিক পরাশক্তির দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব সংবাদ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।